সাম্প্রতিক সময়ে কিছু মানুষ যারা ইউটিউব করেন দেশের বাইরে থেকে, এবং আমাদের দেশে এদেরকে কেউ টোকা ইউটিউবার বলেন, কেউ পাকিস্তানি বীজে তৈরি সেই পাকি বীজ, রাজাকারের বাচ্চা, এই ধরনের কথাবার্তা তাদেরকে বলেন। আমি ব্যক্তিগতভাবে তাদের কারোর সঙ্গে আমার কখনো দেখা হয়নি, একমাত্র কনক সরোয়ার ছাড়া অন্য যারা আছে তাদের সাথে কখনো মুখোমুখি আমার দেখা হয়নি, টেলিফোনেও কখনো আমার তার সঙ্গে কথাবার্তা হয়নি, দেখা হয়নি। তো কাজে তাদের সম্পর্কে আমি কখনো নেতিবাচক কথাবার্তা না বলে, আওয়ামী লীগ জামানাতে যখন তারা মজলুম ছিলেন তখন তাদের নাম আমার এই কন্টেন্টে মাঝে মধ্যে আমি নিয়ে এসেছি, যেন তাদের নামগুলো উচ্চারিত হয়। এবং ধরুন পিনাকির কথাই বলি, যখন আমি পিনাকিকে প্রমোট করতাম তখন পিনাকির যে ফলোয়ার ছিল ইউটিউবে আমার চেয়ে অনেক অনেক কম। আপনি যেই সময়টাতে আমি এই ইউটিউব শুরু করি, ঠিক পিনাকি ওখান থেকে কন্টেন্ট তৈরি করতেন, কিন্তু সে তখনও এই যে এখন যে স্টাইলে বগুড়ার ভাষায় কথা বলেন, গালাগালি করেন, আঙ্গুল ফুলেন, ঠিক এই ভাষায় তখন আসতে পারেননি। কিন্তু তখন তিনি শ্রেণীর শত্রু। কিন্তু তাকে প্রমোট করার জন্য আমি যতটা সম্ভব, যাকে বলা হয়, চেষ্টা করেছি। কিন্তু যেই মুহূর্তে পিনাকি আমাকে ছাড়িয়ে গেছেন, স্টার হয়ে গেছেন, এবং আরও অনেক মানুষের, যাকে বলা হয়, তার কর্মী সমর্থক বেড়ে গেছে, ঠিক ওই সময়টিতে আমার কাছে মনে হয়েছে যে পিনাকিকে নিয়ে এখন আমার ইতিবাচক নেতিবাচক কিছুই বলার দরকার নেই, সে তার আপন কর্মেই প্রশংসিত হবেন অথবা নিন্দিত হবেন। এভাবে আমি আরও অনেকের নাম, যাদের সঙ্গে আমার পিনাকির সঙ্গে যেমন পরিচয় ছিল না, আরও অনেকের সঙ্গে পরিচয় ছিল না, এরকম যারা যারা দেশের বাইরে ইদানিং যে ইউটিউব করছেন। তো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন তখন এদের একটা বিরাট অংশ, প্রায় সবাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অযাচিতভাবে প্রশংসা শুরু করলেন, এবং তার সঙ্গে সঙ্গে জামাত এবং এনসিপির, যাকে বলা হয়, একেবারে অন্ধ ভক্ত হয়ে গেলেন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাত এবং এনসিপি, তাদের যখন একেবারে যাকে বলে সফলতা এমন একটা পর্যায়ে, ক্ষমতায় এনসিপি চলে আসছে, নাহিদ প্রধানমন্ত্রী হবে, তারপর জামাতের আমির হয়তো আমিরুল মোমিনিন হবেন, এরকম যখন অবস্থা, তখন আমি এদের ব্যাপারে এতটা আশাবাদী ছিলাম না। আমি বরং আজকে তাদের যে পরিণতিটি, সেই পরিণতিটি আমি টের পেয়ে গিয়েছিলাম 2024 সনের আগস্ট মাসের একেবারে 6-7 তারিখের দিকেই। তো ওই সময়টিতে সম্ভবত আগস্ট মাসের 2024 সালের 9 তারিখে জামাতের এক নেতা আমাকে একটা টেলিফোন করলেন। এর কারণ হলো আমি একটা কন্টেন্টে বলেছিলাম যে সামনে জামাতের দিন ভালো আসবে না। তো উনি অনুযোগ করছিলেন। এর কারণ হলো তখন পর্যন্ত জামাতের লোকজন 2024 সনের সেই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত জামাতের লোকজন আমাকে, মাহমুদুর রহমান সাহেব, মানে আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে ঠিক একই কাতারে ফেলে ওইভাবে সম্মান করতেন এবং সমীহ করতেন। কিন্তু জামাতের যারা মাস পিউপিল, মানে ইয়াং জেনারেশন, মানে যাদের বয়স 30-এর নিচে, তাদের মধ্যে আমার একটা ব্যাপক জনপ্রিয়তা ছিল, গ্রহণযোগ্যতা ছিল, জনপ্রিয়তা ছিল, এবং তারা সবাই মনে করতেন, মনে প্রাণে মনে করতেন যে ওয়ান্স আপন এ টাইম এটা তাদের ব্যক্তিগত বিষয়, হয়তো গোলাম মোল্লা রনি জামাতে চলে আসবেন, এরকম একটা ধারণা ছিল। তো সেই আমি যখন আগস্ট মাসের 5-6 তারিখের দিকে, 7 তারিখের দিকে কিছু কথা বললাম যেটা জামাতের সঙ্গে যায় না বা জামাতের স্বার্থবিরোধী, বা ওই সময় জামাতের যে ভাইব চলছে তার এগেনস্টে, তখন আসলে অনেকে নিতে পারেননি। তারা প্রথমে স্তব্ধ হলেন, তারপরে রাগান্বিত হলেন, তারপরে ক্রোধান্বিত হলেন, এরপরে গালাগাল শুরু করলেন ওই সময়টিতে। তো তখন জামাতের এক নেতা, আমি তাকে চিনি না, তিনি আমার সঙ্গে কথা বললেন, এবং আমি যে কথাগুলো আনঅফিশিয়ালি বললাম সেই কথাগুলো তিনি ইন্টারনেটে ছেড়ে দিলেন, অডিও কল, কি সুবহানি না কি যেন নাম, না রহমানি, ওটা ব্যাপক ভাইরাল হয়ে গেল। বিএনপি সম্পর্কে এবং জামাত সম্পর্কে যে কথাগুলো বলেছি যে এদের সম্পর্ক থাকবে না, এদের সাথে শত্রুতা তৈরি হবে, জামাত বিপদে পড়বে, বিএনপি বিপদে পড়বে, তো এই কথাগুলো আসলে 2024 সনের আগস্ট মাসে গ্রহণ করার মতো মানসিকতা আমাদের দেশে ছিল না। এটা আই ওয়াজ সো অ্যাডভান্স। তো যার জন্য ওই সময়টাতে আমাকে গালাগাল শুনতে হয়েছে। আর ওই সময়টাতে যারা এই
ইউটিউবার, তাদের তখন সুনাম ছিল, সুখ্যাতি ছিল। মানে পিনাকি ওয়াজ জাস্ট লাইক এ মোস্ট অ্যাট্রাক্টিভ পারসন ইন দ্য কান্ট্রি অ্যান্ড রেসপেক্টেড। মানে তিনি যে গালি দিতেন, সেই গালির মধ্যে তার একটা রেসপেক্ট ছিল। অন্য যে ছেলেটির নাম আমি মানে মুখে আনতে চাচ্ছি না, সেই ছেলেটিও কিন্তু অনেকের সহানুভূতি, প্রেম, ভালোবাসা এবং আবেগের একটা যাকে বলে মনুমেন্ট ছিল সবার কাছে। এটা বলার মতো নয়। তো এনিওয়ে, কিন্তু যখন এই তারা অর্থাৎ এই গ্রুপ যখন দেখলো যে আমি এরকম কথাবার্তা বলছি, তখন তারা আর ধৈর্য রাখতে পারলে না। তারা হয়তো নিজেদের বুদ্ধিতে অথবা জামাতের বুদ্ধিতে অথবা অন্য কারো বুদ্ধিতে দেখা গেল যে এর মধ্যে একটা ছেলে খুব আমার সম্পর্কে বাজে কথা বলা শুরু করে দিল। বাজে বলা শুরু করলো একটা বা দুটো। কিন্তু একটা জিনিস তারা বুঝেনি, হয়তো অনভিজ্ঞতার কারণে। যেমন পিনাকি, আমি পিনাকিকে বলি যেহেতু পিনাকি আমি সমবয়সী। তো পিনাকি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করেছে, ওর একটা লেভেল আছে বুদ্ধির। সে কখনো আমাকে নিয়ে বাজে কথা বলেনি, হয়তো সে অন্য তার যারা লোকজন আছে তাকে দ্বারা বলিয়েছে, আই ডোন্ট নো। কিন্তু পিনাকির যে সফলতা আর আমার যে সফলতা, এটা পিনাকি বুঝতে পারবে না। আমি বাংলাদেশের মাটিতে টিকে আছি। মানে পিনাকি আওয়ামী লীগ বিরোধী যে কর্মকাণ্ডগুলো করেছে, আমি তার সাথে শতগুণ বেশি করে বাংলাদেশে টিকে আছি। আমার অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য, তারপর অন্য যা কিছু আছে তার ধারের কাছে পিনাকি আসতে পারিনি কখনো। এটা হলো অবস্থা। রাজনৈতিকভাবে আমি দুটো দলের মনোনয়ন পেয়েছি, সংসদ সদস্য হয়েছি, এবং আমার নির্বাচনী এলাকাতে আমার একটা যে সুনাম সুখ্যাতি হয়েছে, এটা আসলে মানে ওরা যারা আছে ওদেরকে আবার পুনর্জন্ম নিতে হবে তাদেরকে যদি এই জিনিসটা শুরু করতে হয়। তো কাজেই আমি তাদের যে প্রচার বা প্রোপাগান্ডা, সেই প্রচার প্রোপাগান্ডা হয়তো যারা আমজনতা, দুর্নীতিবাজ বা যাদের মিডিয়া নেই তাদের জন্য বিপজ্জনক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি একটা যখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচারিত পত্রিকা আমার কোনো কলাম প্রকাশিত হচ্ছে, আমার এই ইউটিউব চ্যানেলে যখন আমি কোনো বক্তব্য দিচ্ছি, প্রায় প্রতিদিন টেলিভিশন টক শোগুলো থাকছে এভরিডে। অর্থাৎ এই আমার জীবনে হাজার হাজার, অন্ততপক্ষে 3 থেকে 4 হাজার টক শো করেছি, এবং প্রতি রাতেই টেলিভিশনের টক শোগুলোতে আমাকে অ্যাটেন্ড করতে হয়। ফলে আপনি ইচ্ছা করলেও আমার বিরুদ্ধে একটা বাজে কথা বলে আপনি সাস্টেন করতে পারবেন না। এটা তারা বুঝতে পারেনি, বিকজ আমি তো মূল স্ট্রিমে আছি, স্রোতের বিরুদ্ধে মূল স্ট্রিমে আছি। কিন্তু দূর থেকে আপনি একটা ঢিল মেরে কোনো কাজ হবে না। তো এনিওয়ে, তারা তাদের মতো কাজ করেছে, আমি আমাদের মতো কাজ করেছি, এবং কাজ করার এই পর্যায়ে এসে